আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজিজ। ভিক্টোরিয়া কোর্স স্টেশন লন্ডনের স্কটল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজে। আজকে আমি আপনাদের নিয়ে যাব স্কটল্যান্ডের রাজধানী এডিনবরো এবং এর আশেপাশে কিছু চমৎকার জায়গা। দুর্গ, প্রাচীন ইতিহাস, শপিং স্ট্রিট আর আধুনিক বিনোদন সব কিছু মিলিয়ে এই ট্যুর হবে একেবারে ভিন্ন অভিজ্ঞতা। তো চলুন শুরু করি আমাদের যাত্রা। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্কটল্যান্ড হলো যুক্তরাজ্যের একটি অংশ যা গ্রেট ব্রিটেনের উত্তর প্রান্তে অবস্থিত। এর রাজধানী হলো এডিনবরা এবং বৃহত্তম শহর হলো গ্লাসগো। স্কটল্যান্ড তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং অনন্য সংস্কৃতির জন্য বিখ্যাত। স্কটল্যান্ড প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত বৈচিত্র্যময়। এর প্রধান ভৌগোলিক অংশ হলো দুটি, হাইল্যান্ডস এবং লোল্যান্ডস। প্রথমে যাই ডান্স শহরে। এটি স্কটিশ বর্ডার্স অঞ্চল অবস্থিত, আর এখানে রয়েছে দারুণ সুন্দর ডান্স ক্যাসেল। শান্ত পরিবেশ, প্রকৃতির সৌন্দর্য আর দুর্গের ঐতিহাসিক আবহ সব মিলে ভ্রমণকারীদের জন্য পারফেক্ট একটি জায়গা। এরপর আসি ডানবর। সমুদ্রের ধারে ছোট কিন্তু ঐতিহাসিক শহর ডানবর। এখানকার ডানবর ক্যাসেল আজ ধ্বংসাবশেষ হলেও এর গৌরব ইতিহাস এখনও মানুষকে আকর্ষণ করে। সুন্দর সমুদ্র সৈকত আর প্রকৃতি উপভোগ করতে চাইলে ডানবর অবশ্যই আপনার লিস্টে রাখা উচিত। তো যাক, যেটা বলতেছিলাম, হাইল্যান্ডস অ্যান্ড লোল্যান্ডস, এটি দেশের উত্তর ও পশ্চিম অংশে অবস্থিত। এখানে আছে উঁচু পর্বতমালা, গভীর হ্রদ এবং বিশাল খোলা প্রান্ত। স্কটল্যান্ডের সর্বোচ্চ পর্বত বেন নেভিস এই অঞ্চলে অবস্থিত, আর বিখ্যাত লক নেস হ্রদ, যেখানে নেসি নামের এক রহস্যময় প্রাণী থাকার প্রচলিত, সেটাও এখানে আছে। আর লোল্যান্ড এই দেশের দক্ষিণ ও পশ্চিমাংশে অবস্থিত এবং তুলনামূলকভাবে নিচু ভূমি। এখানে কৃষি জমি এবং স্কটল্যান্ডের জনসংখ্যা ও শিল্প কারখানা অবস্থিত। স্কটল্যান্ডে প্রায় 790টিরও বেশি দ্বীপ আছে, যার মধ্যে অর্কনি, শ্যাডল্যান্ড অ্যান্ড হিবিডেস দ্বীপপুঞ্জগুলি বিশেষভাবে পরিচিত। স্কটল্যান্ড ইতিহাস অত্যন্ত গৌরবময়। বহু বছর ধরে এটি ইংল্যান্ডের সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। স্কটল্যান্ডের স্বাধীনতা সংগ্রামে কিংবদন্তি নেতা উইলিয়াম ওয়ালেস এবং রবার্ট দ্য ব্রুসের নাম ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। 1707 সালে গ্রেট ব্রিটেনের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের অংশ হয়। কিল্ট, এটি পুরুষদের ঐতিহাসিক পোশাক, যা এক ধরনের চেক বা প্লাড কাপড় দিয়ে তৈরি। প্রতিটি গোত্রের নিজস্ব প্লাডের নকশা আছে। ব্যাগপাই, এটি স্কটল্যান্ডের একটি জাতীয় বাদ্যযন্ত্র যা যুদ্ধের সময় এবং বিভিন্ন উৎসবে বাজানো হয়। এডিনবরোর পূর্ব দিকে অবস্থিত বিংহাম, এটি মূলত একটি আবাসিক এলাকা। এখানে স্থানীয় জীবনের শান্ত পরিবেশ, পার্ক আর ছোট শপিং সেন্টারগুলো শহরের আসল রূপ তুলে ধরে। নর্থফিল্ড আরেকটি আবাসিক এলাকা হলো শান্ত পরিবেশ বান্ধব। এই অঞ্চলে থাকলে বোঝা যায় এডিনবরোর সাধারণ মানুষ কেমন জীবনযাপন করেন। ভ্রমণের সাথে সাথে স্থানীয় লাইফস্টাইলও জানতেও এখানে আসা যায়। যাক, আমরা এসে পড়েছি আমাদের ব্যাকস্টার হোটেলে। আমার টিকিট প্রাইস ছিল লন্ডন ভিক্টোরিয়া কোর্স স্টেশন থেকে এডিনবার্গ 35 ইউরো, এবং যাওয়ার জন্যও টিকিট কেটেছি 35 ইউরো দিয়ে। ব্যাকস্টার হোস্টেল দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন। এখানেও আমার হোটেল পার নাইট পড়েছে 37
ইউরো। আমি এখানে 2 দিন ছিলাম। বাজেট ফেয়ারের জন্য আমি হোস্টেল বেছে নিয়েছি। আর আমি ট্রেনে ইচ্ছা করে আসিনি, কারণ ট্রেনে আসলে 4 থেকে 5 ঘন্টা লাগতো। বাস দিয়ে আসাতে যে সুবিধা, বাসে আসতে লাগে 7 থেকে 8 ঘন্টা। রাত্রে 10টার দিকে উঠেছি, ভোরবেলা 6টা সাড়ে 6টার দিকে এসে পৌঁছেছি। কিন্তু বাসে আসলে শহরের ভিতর দিয়ে আসা যায়, চারিদিকে দেখা যায়, সবকিছু অবলোকন করা যায় চাক্ষুষ। সেজন্য আমি বাসে আসি, এবং বাস দিয়ে আসার সময় যা কিছু দেখি না কেন সবকিছুই আমার ভালো লাগে। মনে হয় পুরো শহরটা যেন আমি দেখে ফেলছি। শুধু নট ফর স্কটল্যান্ড, এভরিওয়্যার, এভরি কান্ট্রিতে আমি সবসময় বাসে প্রেফার করি। যাই হোক, আমরা প্রিন্সেস স্ট্রিট গার্ডেনে আসলাম। এটি ইডেনবার্গ ক্যাসেলের ঠিক নিচে অবস্থিত একটি বড় পাবলিক গার্ডেন। আগে এখানে একটি প্রাচীন হ্রদ ছিল, যা এখন শুকিয়ে ফেলার পর গার্ডেন হিসেবে তৈরি করা হয়েছে। গার্ডেনের 2 ভাগে বিভক্ত, ইস্ট গার্ডেন আর ওয়েস্ট গার্ডেন। এখানে বসার জন্য খোলা জায়গা, ফুলের বাগান, ঝর্ণা আর ভাস্কর্য আছে। সবচেয়ে আকর্ষণীয় জায়গা হলো স্কট মনুমেন্ট, যা বিশ্ববিখ্যাত লেখক স্যার ওয়াল্টার স্কটের স্মৃতিতে নির্মিত। স্থানীয়রা গ্রীষ্মকালে এখানে বিশ্রাম নেয়, আর পর্যটকরা ক্যাসেল দেখার জন্য এই গার্ডেন থেকেই অসাধারণ ভিউ ভোগ করে। আমরা দেখছি, আপনাদেরকেও একটু দেখাচ্ছি। খাবার হলো হেগিস, একটি ঐতিহ্যবাহী স্কটিশ খাবার যা ভেড়ার মাংস, ওটমিল এবং মশলা দিয়ে তৈরি হয়। স্কটল্যান্ডের জাতীয় প্রাণী হলো ইউনিকর্ন এবং জাতীয় ফুল হলো থ্রিস্টল। স্কটল্যান্ডের অর্থনীতিতে কয়েকটি গুরুত্বপূর্ণ হলো তেল ও গ্যাস। উত্তর সাগরে প্রচুর তেল ও গ্যাসের মজুদ থাকায় এটি স্কটল্যান্ডের অর্থনীতির প্রধান ভিত্তি। বিখ্যাত রপ্তানি পণ্য হলো স্কচ হুইস্কি। সারা বিশ্বের কদর রয়েছে এবং এটি দেশের অর্থনীতিতে এক বিশাল ভূমিকা পালন করে। স্কটল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানগুলো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে। এডিনবরা হলো যুক্তরাজ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্র। আমরা এখন কুইন্স স্ট্রিটে আসছি। নিউ টাউনের প্রধান রাস্তা। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন দারুণ জর্জিয়ান স্থাপত্য শৈলী। পাশাপাশি এখানে রয়েছে স্কটিশ ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারি, যেখানে স্কটল্যান্ডের ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতিকৃতি সংরক্ষিত আছে। নিউ টাউন 1800 শতকে পরিকল্পিত নিউ টাউন এডিনবরার আধুনিক প্রতীক। এখানে সুন্দর ক্লাসিক্যাল আর্কিটেকচার, বড় বড় রাস্তার গ্যালারি, রেস্টুরেন্ট ও হোটেল রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও এটি বিশেষ পরিচিত। আধুনিক বিনোদনের জায়গা ওমনি সেন্টার। এখানে আছে সিনেমা হল, রেস্টুরেন্ট, নাইট ক্লাব আর বার। দিনের শেষে বিশ্রাম নিতে কিংবা এডিনবরার নাইট লাইফ উপভোগ করতে চাইলে ওমনি সেন্টার আপনার সঠিক গন্তব্য। দ্য রয়্যাল মাইল। রয়্যাল মাইল হলো এডিনবরার সবচেয়ে ঐতিহাসিক রাস্তা। এটি 1 মাইল লম্বা এবং এডিনবার্গ ক্যাসেল থেকে শুরু করে হোলিরোড প্যালেস পর্যন্ত গেছে। রাস্তাটি পুরানো মধ্যযুগীয় শহরের মূল কেন্দ্র। এখানে দেখতে পাবেন সরু গলি, পুরনো বিল্ডিং, ঐতিহ্যবাহী দোকান, ব্যাকপাইপ সঙ্গীত আর ছোট ছোট রেস্টুরেন্ট। অনেক মিউজিয়াম ও ঐতিহাসিক স্থান আছে এখানে, যেমন সেন্ট গিলেস ক্যাথেড্রাল, দ্য রিয়েল মেরি কিংস ক্লোজ। ভ্রমণকারীদের জন্য এটি একেবারে আবশ্যক গন্তব্য।
সেন্ট অ্যান্ড্রিউ স্কোয়ার গার্ডেন। এটি নিউ টাউনের কেন্দ্রে অবস্থিত একটি সুন্দর গার্ডেন। চারিদিকে আধুনিক শপিং সেন্টার, ক্যাফে, অফিস এলাকা থাকলেও ভেতরে ঢুকলে শান্তির পরিবেশ। এখানে এই ভদ্রলোকগুলো কি কষ্ট করে কাজ করছে এবং যথেষ্ট পরিশ্রম করছে সেটাই আমি দেখছি। কাজে কোনো ছোট বড় নেই। মাঝখানে রয়েছে মেলভিল মনুমেন্ট, যা 88 মিটার উঁচু এক ঐতিহাসিক স্তম্ভ। স্থানীয় এখানে দুপুরে লাঞ্চ খায়, বিশ্রাম নেয়, আর পর্যটকদের জন্য এটি শহরে ব্যস্ততার মাঝে এক টুকরো শান্তি। সেন্ট অ্যান্ড্রিউ স্কোয়ার গার্ডেন থেকে বের হয়ে আমি লাঞ্চ করলাম। আবার আজকে আমার শেষ দিন। আজকে রাত্রে আমি চলে যাব লন্ডনের উদ্দেশ্যে। মোট কথা, স্কটল্যান্ড ঘোরার মতো অনেক মনমুগ্ধকর জায়গা রয়েছে। এডিনবরা ক্যাসেল, এটি এডিনবরা শহরের একটি আধুনিক ঐতিহাসিক দুর্গ, যা একটি আগ্নেয়গিরির উপর অবস্থিত। ইনভারনেস হাইল্যান্ডসের রাজধানী হিসাবে পরিচিত এই শহরটি লকনেসের কাছাকাছি অবস্থিত। আইল অব স্কাই, এটি হিবিডেস দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় দ্বীপ, যা তার নাটকীয় ল্যান্ডস্কেপ, পর্বত এবং উপকূলীয় সৌন্দর্যের জন্য পরিচিত। অবশ্য আমি এই জায়গাটায় যাইনি, যেহেতু মাত্র 2 দিনের জন্য এসেছি এবং আমার সাথে সাইদ আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। তার তখন আবার জ্বর হয়ে গিয়েছিল। সেন্ট অ্যান্ড্রুজ, এটি গলফ খেলার জন্মস্থান হিসেবে পরিচিত এবং এখানে একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় আছে। স্কটল্যান্ড হলো এমন একটি জায়গা যেখানে প্রাচীন দুর্গ, আধুনিক শহর এবং বন্য প্রকৃতি একসাথে মিশে আছে। যাই হোক, আমি রাতে রওনা দিয়েছিলাম 8:30টার দিকে। এখন সকাল হয়ে গেছে, একটু লেট হয়েছে বাসে। যাই হোক, আমি এখন আছি লিসন গ্রুপ, লন্ডনের একটি এলাকা, মেরিলেবোনের কাছে। এখানে আবাসিক এলাকা বেশি, শান্ত পরিবেশ। সামনে কাছেই রিজেন্ট পার্ক আছে। তারপর সেখান থেকে আমি এখন ক্রস করছি মেরিলেবোন, কেন্দ্রীয় লন্ডনের অন্যতম জনপ্রিয় এলাকা এটি। মেরিলেবোন হাই স্ট্রিট শপিং, ক্যাফে ও রেস্তোরাঁর জন্য বিখ্যাত। এখানে ওয়ালেন্স কালেকশন নামের বিখ্যাত আর্ট মিউজিয়াম আছে। আমরা এখন প্রায় কাছাকাছি এসে পড়েছি। আমি যে এরিয়াতে হোস্টেল নিয়েছি সেই এরিয়াটির নাম চেরিং ক্রস। হোটেলের নাম মানে হোস্টেলের নাম দ্য ইস্টার্ন কন্টিনেন্টাল। তো এখানে হোটেল ভাড়া একটু বেশি পড়েছে, যেহেতু এটা লন্ডনের কাছে, এটা খুব নাম করা একটি জায়গা। এখান থেকে সব জায়গায় যাওয়া যায়। এই জায়গাটা বেসিক্যালি নাম হলো থিয়েটার ডিস্ট্রিক্ট। এই থিয়েটার ডিস্ট্রিক্টটা খুব প্রমিনেন্ট এরিয়া। সিটি অফ ওয়েস্টমিনিস্টারে আছি। এখানে পুরো লন্ডনের প্রশাসনিক ও রাজনৈতিক কেন্দ্র। যদিও আগেও বলেছি এই কথাটি, কিন্তু এখানে এই সাইডে আবার আসলাম। এখানে ওয়েস্টমিনিস্টার অ্যাবে, বিগ বেন, হাউস অফ পার্লামেন্ট, বাকিংহাম প্লেস অবস্থিত। আমি যে জায়গায় এসেছি, যে হোটেলে এসেছি, সে হোস্টেলের নাম চারিং ক্রস। লন্ডনের সেন্ট্রাল পয়েন্ট ধরা হয়। চারিং ক্রস রেলওয়ে স্টেশনের কাছেই। ট্রাফালগার স্কোয়ার আছে সামনে, আপনাদের পরে দেখাবো। আমার হোটেলটি এই বড় হোটেলের পাশে। এখানে দ্য ইস্টার্ন কন্টিনেন্টাল হোস্টেল। আমার হোটেলের প্রাইস পড়েছে 45 ইউরো, এক রুমে 4 জন। আমি এখন আছি সমারসেট হাউস। এটি ঐতিহাসিক ভবন, বর্তমানে আর্ট প্রদর্শনী, ফ্যাশন ইভেন্ট ও সাংস্কৃতিক কার্যক্রমের জন্য বিখ্যাত। শীতে এখানে আইস স্কেটিং বসে এবং পাশে ওয়াটারলু। লন্ডন ওয়াটারলু স্টেশন ইউরোপের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন। কাছে লন্ডন আই সাউথ ব্যাংকের সুন্দর নদীর ধারে হাঁটার সুযোগের জায়গা আছে। এখন আমি এসেছি লন্ডন কিংস কলেজ, লন্ডনের অন্যতম প্রাচীন ও বিখ্যাত বিশ্ববিদ্যালয়। থেমস নদীর ধারে সুন্দর ক্যাম্পাস এখানে। যদিও লন্ডনে কিংস কলেজ লন্ডনের অনেকগুলো শাখা আছে। আমি এখানে যে শাখাটি আছে, এটা হলো, এই জায়গাটার নাম হলো চেরিং ক্রসের এখানে এই কিংস কলেজ লন্ডন। এবং এখানে একদল ছাত্রদেরকে গ্রাজুয়েশন করছে, তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে কলেজ থেকে। আমিও কলেজে ঢুকেছি। ঢুকে বিভিন্ন দিকে একটু দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। বেশ নামকরা কলেজ।
সবচেয়ে অবাক করা, এখানে বিভিন্ন শ্রেণীর মানে বিভিন্ন মানুষরা পড়ালেখা করতেছে। এখানে মুসলিম মহিলারাও আছে, হয়তো অন্য দেশের, তারা বোরকা পরে আছে, মাথায় হেজাব দিয়েছে, তাই দেখতে পাচ্ছি আমরা। দেখতে খুবই ভালো লাগলো। মোট কথা এক একজনের এক এক রকম ড্রেস পরে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যার যার মতো শেষের ড্রেস সে ড্রেস পরিধান করেছে। যা হোক, আমরা কিংস কলেজ লন্ডন থেকে বের হয়ে খাবার খেলাম। তারপর আমরা সিটি অফ লন্ডন স্কুলে গেলাম, একটি মর্যাদাপূর্ণ স্কুল যা থেমস নদীর ধারে। সেখান থেকে আমরা আসলাম কুইন হিথ। লন্ডন সিটি অঞ্চলের থেমাস নদীর ধারে অবস্থিত একটি ছোট এলাকা। হিথ শব্দের অর্থ হলো ছোট জেটি বা বন্দর ঘাট। এটি মূলত একটি প্রাচীন নদীঘাট, ডক, পোর্ট, যেখানে মধ্যযুগ থেকে নৌকার মাধ্যমে মালপত্র আনা নেওয়া করা হতো। প্রাচীন রোমান আমল থেকে দ্বিতীয় তৃতীয় শতক এই জায়গার বাণিজ্য চলত বেশ। অ্যাংলো সাক্সন যুগে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল। ধারণা করা হয় রানী এই জায়গার শুল্ক আদায়ের অধিকার পেয়েছিলেন। সেখান থেকে নাম হয়েছে কুইন হিথ, কুইন্স ডক। মধ্যযুগে কুইন হিথ থেকে কাঠ, শস্য, পশু চামড়া ইত্যাদি আসা যাওয়া হতো প্রচুর পরিমাণে। পরে বড় বড় বন্দর লন্ডন ডক, ওয়েস্ট ইন্ডিয়া ডক তৈরি হওয়ায় কুইন হিথের গুরুত্ব কমে যায়। এখন এটি আর কার্যকর বন্দর নয়, তবে হিস্টোরিক ওয়ার্ড হিসাবে টিকে আছে। নদীর ধারে কুইন হিথ ডক হেরিটেজ টাইমলাইন ওয়ার্ক নামক এক আউটডোর প্রদর্শনী আছে, যেখানে টেমস বা থেমাস নদীর ইতিহাস সুন্দরভাবে দেখানো হয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে এখান থেকে লন্ডন ব্রিজ, মিলেনিয়াম ব্রিজ, টেট মডার্ন ইত্যাদি দেখা যায়। জায়গাটি এখন মূলত আবাসিক ও ব্যবসায়িক এলাকা, তবে পর্যটকদের জন্য ঐতিহাসিক দিক থেকে আকর্ষণীয়। আমরা একটু দেখছি পুরো এলাকাটা। কুইন হিথ শেষ করে আমরা খাওয়া দাওয়া করলাম একটি রেস্টুরেন্টে এসে। তারপর আমরা এসে পড়লাম লেসেস্টার স্কোয়ার, একটি প্রধান পাবলিক স্কোয়ার বা চত্বর, যা লন্ডনের ওয়েস্ট এন্ড এর একেবারে মাঝামাঝি জায়গা। এটি অনেক সিনেমা, প্রিমিয়াম শো, পারফরমেন্সের জন্য জনপ্রিয়। চারপাশে অনেক থিয়েটার, রেস্টুরেন্ট, পাব, ক্যাফে আছে। দর্শনার্থীরা এখানে এসে থিয়েটার শো দেখার আগে বা পরে সময় কাটায়। ফটো তোলা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ইত্যাদি করা যায়। থিয়েটার ডিস্ট্রিক্ট লন্ডনের এটাই মূল থিয়েটার ডিস্ট্রিক্ট। এখানে মূল আকর্ষণ হলো থিয়েটার, শো, মিউজিক্যাল কেন্দ্র, অনেক বড় বড় থিয়েটার আছে। এখানে প্রচুর ধরনের পারফরমেন্স হয়, মিউজিক্যাল, কমেডি, নাটক ইত্যাদি। দর্শক সংখ্যাও অনেক বেশি। লেসেস্টার স্কোয়ার ও কনভার্ট গার্ডেনের কাছাকাছি হওয়ায় দর্শকদের জন্য পানাহার, শপিং আর রাতের বেলা ঘোরাঘুরির সুযোগ বেশি পাওয়া যায়। ভিক্টোরিয়া এম্বারমেন্ট হচ্ছে থেমস নদীর উত্তর তীর বরাবর একটি রাস্তা ও পার্কিং এলাকা, যেখানে নদীর ধারে বাগান ও বেশ কিছু দর্শনীয় স্থান আছে। তো বন্ধুরা, আজকে আমি এখন রওনা দিয়েছি হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমার এখানে ট্যাক্সি ভাড়া প্রায় 70 ইউরোর মতন আসবে। বন্ধুরা, এই ছিল লন্ডনের কিছু উল্লেখযোগ্য জায়গার সংক্ষিপ্ত ভ্রমণ। ইতিহাস, সংস্কৃতি আর শিক্ষা, বিনোদনে ভরা এই শহর যে কাউকে মুগ্ধ করবে। দশ দিন ছিলাম, তার মধ্যে 3 দিন ছিলাম ইলফোর্ডে আমার সেই ভাই সাইদের বাসায়। তারপর 2 রাত ছিলাম আমি স্কটল্যান্ডে।
যাওয়ার দিন এক রাত বাসে ছিলাম এবং আসার দিন এক রাত বাসে ছিলাম। তো ওই হিসাবে টোটাল 4 দিন ছিল স্কটল্যান্ডে। এবং এখানে চেরিং ক্রসে ছিলাম আমি 3 দিন। এখানে হোস্টেলে ছিলাম। হোস্টেল ভাড়া পড়েছে আমার 35 ইউরো, এটা বলেছি 45 ইউরো সরি। তো যাই হোক, মোটামুটি আমি পুরো এনভায়রনমেন্ট আপনাদের কিছুটা হলেও দেখানোর চেষ্টা করেছি, যদিও আমি একা এসেছি সেজন্য বেশি কিছু দেখাতে পারিনি। তারপরে যতটুকু পেরেছি আপনাদের চেষ্টা করেছি দেখানোর জন্য। এখানে লন্ডনের আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সবচেয়ে জরুরি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আর আপনাদের জন্য নেক্সট ঢাকা, সাংহাই, বেইজিং, ঢাকা, তো এটা খুবই চমকপ্রদ থাকবে এবং এটা যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আপনাদের জন্য এই ভিডিওগুলো করা, যদিও আমি খুবই নতুন এই ইউটিউবে, মাত্র 1 বছর হয়েছে। আমাকে সাবস্ক্রাইব করুন যেন আমি উৎসাহ পাই এবং আরও বেশি করে আপনাদের দেখাতে পারি। নতুন ভ্রমণ কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আবার আসছি আপনাদের কাছে। আপনারা সে পর্যন্ত সুস্থ থাকুন এই কামনায়। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বন্ধুরা।